কোনো একটা কাজ করার যদি আপনার সক্ষমতা না থাকে, আপনার সেই ক্যাপাবিলিটি যদি সেরকম ভাবে না থাকে, সেই কাজটা করতে গেলে কিন্তু আপনার অনেক ঘাম ছুটে যাবে। আপনি ফেল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে 90%। সেখানে 10% আপনার হচ্ছে মিরাকেল কিছু করে করতে হবে। তো বাংলাদেশ সচরাচর 140 থেকে 150 এই রেঞ্জের মধ্যে রানটা করতে বাংলাদেশ অভ্যস্ত। এর বাইরে যদি আপনার যে কোনো অপোনেন্ট টিম হয়, কেনিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, যেই হোক না কেন, বাংলাদেশ এই টিমের বিপক্ষে যদি 170-80 রান টার্গেট চেস করতে যায়, মাসের ঘাম ছুটে যাবে। ঠিক আজকের ম্যাচটাতে আয়ারল্যান্ড যখন 181 রান করলো, সেই রানটা করতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যে একটা আত্মবিশ্বাসের অভাব, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে ব্যাটিং যে ধরন, শট সিলেকশন, সবকিছুর মধ্যে একটা যেন তালগোল পাকিয়ে ফেলে। বেশি করে টপ অর্ডার ব্যাটসম্যানরা তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান এবং লিটন কুমার দাস, জাকের আলী, যদি আপনি প্রত্যেকটার আউটগুলো করে দেখেন, প্রথমে তানজিদ হাসান তামিম একজন বাঁহাতি ব্যাটসম্যান, তার বিপক্ষে কিন্তু আয়ারল্যান্ডের অধিনায়ক কিন্তু একটা দারুণ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। লেফট আর্ম অর্থোডক্স একজন বলার নামালেন, যেভাবে প্রপার টাইমিং করলেন পঞ্চম বলটাতে, কিন্তু ওই যে শটের একটা রেঞ্জ বা শটের পাওয়ার না থাকার কারণে ক্যাচ আউট হয়ে গেলেন। তানজিদ হাসান তামিম বরাবরই এভাবে তিনি আউট হওয়ার আমরা চিত্রগুলো কিন্তু দেখতে পাই। তারপরে কি হলো, 2 রানে প্রথম উইকেটের পতন, 4 রানে দ্বিতীয় উইকেটের পতন। আপনার হচ্ছে লিটন কুমার দাস অফ স্টাম্পের একটু বাইরের বল, কোমরের উপরে একটু বাউন্স বল, যে বলটাকে আপনি ইজিলি ভাবে আপনি ধরতে গেলে পয়েন্ট গালি দিয়ে আপনি কিন্তু সজোরে হচ্ছে 4 মারার মতো একটা বল কিন্তু ছিল, সেই বলটাকে ভলি করে মারতে গেলেন, যেভাবে পয়েন্টের ফিল্ডারটা হালকা একটু দৌড়ে গিয়ে ক্যাচটা লুফে নিলেন। এই যে শর্ট সিলেকশনের ক্ষেত্রে যে মানে কোন ধরনের শটটা খেলবেন সেটা সিলেক্ট করতে না পারা, দোনোমনো অবস্থা বলতে যে এরকমটা আর কি ক্রিকেটের ভাষায় বোঝায়, সেরকম ভাবে কি শট খেলবেন কি শট খেলবেন না এরকম করতে করতে আউট হয়ে যাওয়া। লিটন কুমার দাসের কিন্তু একটা চিরাচরিত একটা স্বভাব, আমরা এরকম আউটের দৃশ্যগুলো কিন্তু বরাবরই লিটন কুমার দাসের ক্ষেত্রে দেখে আসি। সেক্ষেত্রে লিটন দাস কিন্তু বারবার ফেল হয়, বল না বুঝে, বডির পজিশন ঠিক না করে যে কোনো শট খেলে দেওয়া। তারপরে যদি আমরা ইমনের আউটটা দেখি, 5 রানের মধ্যে 3টি উইকেটের পতন, মার্কের বল অফ স্টাম্পের অনেকটা বাইরে, যে বলটাতে তিনি পুল শট খেললেন, সেই বলটাতে কিন্তু মার্ক দারুণ একটা ফাঁদ পেতে রেখেছিলেন। বলতে গেলে ডিপ ব্যাকওয়ার্ড একটা ফিল্ডিং রেখেছিলেন, ডিপ সুইপার একটা ফিল্ডিং রেখেছিলেন, তারপর অফ স্টাম্পের বাইরের বল দিলেন, সেই বলটাকে পুল শট খেলতে গিয়ে ইমন আউট হয়ে গেলেন। 5 রানের মধ্যে 3 উইকেটের পতন। আপনার রান তাড়া করতে হবে 182 রান। দায়বদ্ধতা বলতে একটা কথা আছে ক্রিকেটে, আপনি যখন ন্যাশনাল টিমে পার্টিসিপেট করতেছেন, আপনার দায়বদ্ধতা আছে, আপনার দায়িত্বটা কিন্তু আছে, আপনার জবাবদিহির কাতারে কিন্তু আপনি, আপনার দায়িত্বটুকুন আপনাকে পালন করতে হবে। সেটার ক্ষেত্রে খামখেয়ালিপনা বরাবরই এই জায়গাগুলো, এবং অধারাবাহিক ক্রিকেট, এই অধারাবাহিক ক্রিকেটে বাংলাদেশের ম্যাচের রেজাল্ট গুলো ম্যাক্সিমাম সময় বাংলাদেশের বিপক্ষে চলে যায়। আপনি অধারাবাহিক ক্রিকেটটা থেকে যখন পর্যন্ত ফিরে আসতে পারবেন না, আপনি ধারাবাহিক ক্রিকেটে ফিরতে পারবেন না, বাংলাদেশের পক্ষে রেজাল্টগুলো কিন্তু ততক্ষণ পর্যন্ত আসবে না। এবং এখানে যদি দেখি 18 রানের মধ্যে চতুর্থ উইকেটের পতন ঘটলো প্রথম পাওয়ার প্লেতে, বলতে গেলে 20 থেকে 25 রান হয়েছে, 4 উইকেট হারিয়েছে। 182 রানের টার্গেট আপনি যখন প্রথম পাওয়ার প্লে 20 থেকে 25 রানের মধ্যে টপ অর্ডার 4 জন ব্যাটসম্যানকে আপনি প্যাভিলিয়নের পথে, তখন ম্যাচের আর কি সিচুয়েশন থাকতে পারে? আপনার তো আর টিমে ম্যাক্সওয়েলের মতো হার্ড হিটার নেই যে মিরাকেল কিছু করে দেখাবে, 200-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করবে, উইকেটে দীর্ঘক্ষণ সময় টিকে থাকবে, ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে দিয়ে যাবে এবং ম্যাচের ফলাফলটাকে নিজের করে নিয়ে তারপরে ম্যাচ মাঠ ছাড়বে। এরকম ফিনিশার বাংলাদেশ টি-20 ফরম্যাটে এখনো কেউ আসেনি। জাকের আলী অনেকটা যেভাবে আউট হন, লেগ সাইডে মারলেন না অফ সাইডে মারলেন, কোন দিকে মারলেন, কোন দিকে গেল, কিভাবে আউট হলো, জাকের আলী অনেক নিজেও বুঝলেন না। অনেক প্র্যাকটিস করলেন, লেগ সাইডে তার স্ট্রং জোন, ব্যাটে বলে কানেক্ট করতে পারেন না, অফ সাইডে তো খেলতেই পারেন না। দীর্ঘক্ষণ প্র্যাকটিস, দীর্ঘক্ষণ আলোচনা, অনেক ধরনের হচ্ছে সমালোচনা,
কিন্তু দিন শেষে রেজাল্ট একটাই, জাকের আলী অনেক শর্ট সিলেকশন করতে পারেন না, প্রপার টাইমিংটা করতে পারেন না। তৌহিদ হৃদয় দারুণ একটা ইনিংস খেলেছেন, 50 বলে 83 রান একটা ইনিংস খেলেছেন, কিন্তু তৌহিদ হৃদয়কে আজকে তার যোগ্য সাপোর্টটা কোনো ব্যাটসম্যান দিতে পারেনি। বলতে গেলে টপ অর্ডার এবং লোয়ার অর্ডার 8জন ব্যাটার সিঙ্গেল ডিজিট আউট হয়েছে। তারা ধরতে গেলে 8জন ব্যাটার মিলে করেছে 17 রান। বাকি যে 3জন শরীফুল, জাকের এবং তৌহিদ হৃদয় ডাবল ডিজিট হয়েছে, তারা 3জনে মিলে করেছে 115 রান। টপ অর্ডার যে বাংলাদেশের 4জন ব্যাটার সাইফ, তামিম, ইমন এবং লিটন কুমার দাস, 4জন ব্যাটার মিলে করেছে 10 রান। তো এই যদি হয় ম্যাচের অবস্থা, তাহলে আপনি 160 রান চেস করার সক্ষমতা আপনি কিন্তু রাখেন না। তো এই ধরনের আননেসেসারি শট সিলেকশন করা, যে কোনো তালগোল পাকিয়ে ফেলা, আত্মবিশ্বাসের ঘাটতি, অপোনেন্ট টিম সহজে ব্যাটসম্যানদেরকে ফাঁদে ফেলে সহজে উইকেটটা তুলে নেওয়া, এটা আপনি যে বারবার সেই ফাঁদে ধরা দিচ্ছেন, এই ধরনের ক্রিকেটটা যদি আপনি খেলতে থাকেন 2026 না 2050 সালে আপনি টি-20-র কোনো একটা ট্রফি জেতার মতো সেই জায়গাটাতে আপনি যেতে পারবেন না। যতই আমরা যে কোনো টুর্নামেন্ট বা যে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে আমরা যখন গলাবাজি করি যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, আপনি আসলে কতটুকু চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছেন? যেখানে আয়ারল্যান্ডের ব্যাটাররা তাদের অ্যাওয়ে ম্যাচে আপনাদের ঘরের মাটিতে এসে যেভাবে তারা ডমিনেটিং পারফরমেন্স করে জিতলো, যেভাবে তারা মিডিল ওভারে 79 রান তুললো 2 উইকেটের বিনিময়ে, যেভাবে তারা তানজিম সাকিব এবং শরীফুল ইসলামের 4-8 ওভারে 80-র উপরে রান তুললো, সেখানে আপনারা যেভাবে উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসলেন, প্রপার টাইমিং করতে পারলেন না, যেভাবে ক্যাচ তুলে দিয়ে আসলেন, যেখানে আপনার এই শর্ট সিলেকশন গুলা করার আগে আপনি ম্যাচের সিচুয়েশন গুলা বুঝলেন না, গেম সেন্সের অনেকটা অভাব, সেখানে আপনাকে নিয়ে এর থেকে বড় স্বপ্ন দেখা যায় না। শুধু আয়ারল্যান্ড না, কেনিয়ার বিপক্ষে হলেও আপনাকে এই ম্যাচটা হারতে হতো। আজকে যেমনটা হেরেছেন 39 রানে, হয়তো বা সেদিনও আপনাকে হারতে হতো 20 থেকে 30 বা 40 রান।